উত্তপ্ত দুপুর, সূর্যের প্রখর তাপে পুরো ঢাকাবাসীর নাস্তানাবুদ অবস্থা। আজ এতই সূর্যের তাপ যে মানুষজন ঘর থেকে বের হওয়ার সাহস পাচ্ছে না। তবে ভীষণ দরকারে বের হলেও ছাতাবিহীন তেমন কাউকে দেখা যাচ্ছে না। অথচ উত্তপ্ত পিচের উপর চলমান রিকশাগুলো ঠিকই সূর্যরশ্মিকে দমন করে কাঙ্ক্ষিত গন্তব্যে ছুটছে। এখন ফাল্গুনের শেষ দিনগুলো চলছে, অথচ বৈশাখ আসতে না আসতেই মানুষজন বৈশাখের ছোঁয়া অনুভব করছে। চারপাশে শুধু রোদের প্রখরতার ছাপ। সেই রোদের মাঝেই পিচ ঢালা রাস্তার জ্যামে আটকে পড়েছি আমরা। এই গরমে সবার হুলস্থুল অবস্থা। প্রহর ভাই 2 মিনিট পর পর মিনারেল ওয়াটারে ঢোক গিলছে। ভাগ্যিস এসিটা অন করা, না হলে এতক্ষণে শেষ হয়ে যেতাম। আমি ওনার দিকে দৃষ্টি রাখলাম। এখনো শরীরে সাদা শার্ট, যদিও আগেরটা নয় এখন। আচ্ছা, প্রহর ভাইয়ের কি শুভ্র কালার খুব পছন্দ? আজকাল খুবই এই কালারের ড্রেস আপ নিচ্ছেন উনি। আমি কৌতূহল দমাতে না পেরে বললাম, শুভ্র কালারটা কি আপনার খুব পছন্দ? উনি আরেকবার পানি খেয়ে বললেন, না। তবে এত পরেন কেন? কেন, তোর সমস্যা? চোখে সমস্যা হয় নাকি শরীর খারাপ হয়? উফ, আপনি বড্ড বেশি কথা বলেন। আচ্ছা, আর কতক্ষণ লাগবে বাসায় পৌঁছাতে? প্রহর ভাই এবার আমার দিকে দৃষ্টি রাখলেন। ভীষণ গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে বললেন, আগে বল, প্রশ্নটা করা উচিত হয়েছে কিনা। তুই জানিস এই জ্যাম যতক্ষণে না কাটবে তার 1 সেকেন্ড আগেও এখান থেকে বের হতে পারবো না আমরা। তাহলে এরকম একটা উদ্ভট প্রশ্ন করলি কেন? আমি বিরক্ত হলাম। গরমে শরীরের তাপ বৃদ্ধি পাচ্ছে, সেখানে ওনার পিঞ্চ করা জবাবগুলো শরীরের তাপ যেন আরো বাড়িয়ে দিচ্ছে। আমি কঠিন চোখে তাকিয়ে বললাম, আপনার প্যাচ লাগানো মনের মতো কি আমার মন? আমি বাবা সহজ সরল মানুষ। ঠিক তখনই প্রহর ভাইয়ের ফোন বেজে উঠল। জ্যামটা একটু কেটেছে, সামনের গাড়িগুলো আস্তে আস্তে চলতে শুরু করেছে। প্রহর ভাই ফোনটা রিসিভ করে কানে নিয়ে বললেন, হ্যাঁ প্রেম, বল। ফোনের ওপাশে প্রেমের আওয়াজ শুনতে পেলাম না। প্রহর ভাই একটু বিরতি নিয়ে আবারও বললেন, হ্যাঁ, রোশনি আমার সাথেই আছে। আচ্ছা তুই টেনশন করিস না, তুই যে বিষয়ে জানতে চাচ্ছিস তা আমি জানি। বাসায় আয়, বিকালে আমি চিটাগাং রওনা দিব। আমার সাথে তুইও যাচ্ছিস? একটু পর ফোনের আলাপ শেষ করলেন প্রহর ভাই। সামনের জ্যাম কেটে গেছে দেখে হাফ ছেড়ে বাঁচলেন। একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, বাঁচলাম বাবা। কখন বাসায় যাব আর কখন চিটাগাং যাব? আমি আর কোনো জবাব দিলাম না। উনিও আর কোনো কথা না বলে গাড়ি চালানোয় মনোযোগ দিলেন। একটু পর ফাইনালি বাসায় পৌঁছতে পারলাম আমরা। হঠাৎ একটা কথা মনে আসলো, আচ্ছা কাল আমরা কেন বাইরে গেছিলাম? উদ্দেশ্যটাই বা কি? প্রহর ভাই বা কেন আমাকে নিয়ে গিয়েছিলেন? বাসায় যদি জিজ্ঞেস করে কি জবাব দিবেন উনি? আচ্ছা, তোর সমস্যাটা কি বলবি? ছেলেটা হ্যান্ডসাম, ভালো চাকরিও করে। তাহলে আমি কি ধরে নেব ওই বাজে ছেলেটার সাথে তোর কোনো সম্পর্ক আছে? সানভীর প্রশ্নে আকুল পাথারে পড়ে গেল সারা। এবার দেখছি সবাই একেবারে বিয়ে দিতে ঝেঁকে বসেছে। সারা ইতস্তত করে বলল, প্রেম কোনো বাজে ছেলে নয় ভাইয়া। বেশি কথা বলে এক থাপ্পড় খাবি বলে দিলাম। এই বিয়েটা হচ্ছে, এটাই ফাইনাল। সারা অধৈর্য হয়ে বলল, বললাম না বিয়ে করব না। তোমরা কি জোর করে বিয়ে দেবে নাকি আমাকে? ঠিক তখনই সারা রুমে ঢুকলো ওর আম্মু। সারার মুখ দেখে এমন কথা শোনা মাত্র তেলে বেগুনে চলে উঠে বলল, সানভি আর ওর আম্মুর কথার চাপে মাথা চেপে বসে রইল সারা। মায়ের সেই প্রশ্নের জবাবে চিৎকার করে বলল, হ্যাঁ, এই বিয়ে করব না মানে করব না। আমি শুধু প্রেমকেই বিয়ে করব। শুনছো ভালো করে? আমি বিয়ে করলে একমাত্র প্রেমকেই করব। সারার কথা শুনে ওর আম্মুর রাগ এবার আকাশ ছোলো। বিছানায় এগিয়ে গিয়ে দিক বিদিক চিন্তা না করে সজোরে দুটো থাপ্পড় বসিয়ে দিল গালে। মুহূর্তে নিস্তব্ধ হলো পরিবেশ। মায়ের হাতে কড়া থাপ্পড় খেয়ে নিঃশ্বাস বন্ধ হবার উপক্রম হলো সারার। তবুও চোখের পানি যেন বের হলো না। সানভি এগিয়ে এসে ওর মাকে আটকে বলল, তুমি শান্ত হও মা। দরকার পড়লে লোক ঠিক করে ওই ছেলেকে রাস্তায় মারবো আমি। আর ওই মেয়েকে তো আমি বিয়ে দিয়েই ছাড়বো এবার। আজই বিয়ে হবে। বাবাকে কল দাও তুমি। সারার মা তবুও শুনল না। বিছানার পাশে রাখা টেবিল ল্যাম্প দিয়ে মাথায় আঘাত করলো এবার। সাথে সাথেই আম্মু বলে চিৎকার দিল সারা। দু চোখ ফেটে অঝোর ধারায় জল গড়িয়ে পড়ল। মাথায় তীব্র আঘাতে মুহূর্তেই জ্ঞান হারালো সারা। 3তলা বাড়িটার নিচে প্রাইভেট কারে বসে আছে মাহিম শেখ, হাতে রাখা জ্বলন্ত সিগারেট।
তার পাশেই ড্রাইভিং সিটে বসে আছে মাহিমের অ্যাসিস্ট্যান্ট প্রকাশ দে। সে সিগারেটের গন্ধ একদম সহ্য করতে পারে না, তবুও স্যারকে তো আর সিগারেট খেতে মানা করা যায় না। সে সাইডের গ্লাসটা নামিয়ে দিয়ে বলল, স্যার এখন কোথায় যাব আমরা? মাহিম সিগারেটে একটা লম্বা টান দিয়ে বলল, স্টার্ট করে যেদিকে মন চাই যাও, আমি বলে দিচ্ছি তারপর। স্যারের কথা মতো গাড়ি চালাতে শুরু করলো প্রকাশ। একটু পর গাড়িটা মেইন রোডে উঠে গেলে প্রকাশ বলল, স্যার শুনলাম প্রহুর খান নাকি আজ চিটাগাং যাচ্ছে কনসার্ট অ্যাটেন্ড করতে। একদম ঠিক শুনছো। সিগারেটের ধোঁয়া গ্লাসের বাইরে ছেড়ে হালকা শব্দ করে হাসলো মাহিম। প্রকাশ খানিকটা ভয় পেল সেই হাসিতে, তবুও সাহস নিয়ে বলল, স্যার এবার কি কিছু করবেন ভেবেছেন? তবে আমার মনে হয় প্রহর খুব একটা কাঁচা খেলোয়াড় না। মাহিম সিগারেটের শেষ টান দিয়ে বাইরে ছুঁড়ে ফেলল। হঠাৎই মুখটা শক্ত করে বলল, কাঁচা খেলোয়াড় হলে কি আমি প্রতিযোগিতায় হেরে যাই? বড্ড পাকাশে। কথাটা বলে নিশ্চুপ থাকলো মাহিম। মনে পড়ে গেল 4 বছর আগের সেই দিনটা। সেদিন ছিল এক ভীষণ বর্ষার রাত। টিএসসির মোড়ে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশের টপ 10 সিঙ্গার নির্বাচন অনুষ্ঠান। আমি আর আমার প্রহর ছিলাম সব থেকে প্রতিভাবান আধুনিক গানের শিল্পী। তবে সব কিছুতেই প্রহর আমায় একটু হলেও এগিয়েছিল। পড়াশোনা থেকে শুরু করে এই গানের জায়গাটাও সে রপ্ত করেছে ভালো করেই। আমি আর প্রহর স্কুল কলেজের সব অনুষ্ঠানে নাম লেখাতাম। আমাদের মাঝে কোনো কালেই বন্ধুত্ব সৃষ্টি হয়নি। যেদিন ওর সাথে প্রথম ক্লাস 6-এ ভর্তি হলাম, সেদিন ফার্স্ট বেঞ্চে বসা নিয়ে এক প্রকার মারামারি বেঁধে গেল। তবে সেটা ছিল জাস্ট স্টার্টিং। তারপর এলো স্বাধীনতা দিবসে ফুটবল প্রতিযোগিতা। সেখানে ওকে প্রচণ্ড রাগে ল্যাং মেরে ফালাই দিয়ে দ্বন্দ্বটা খুব ভালো করেই বেঁধে গিয়েছিল। তারপর শুরু হলো সব জায়গায় ছোটোখাটো মারামারি। একদিন ওকে রাস্তায় একা পেয়ে বন্ধুদের সাথে নিয়ে অনেক মার মারলাম। ভেবেছিলাম বাবার কাছে বিচার আসবে, কিন্তু তা হয়নি। প্রহর তারপর থেকে খুব গম্ভীর হয়ে গেল, পড়াশোনায় তীব্র ঝোঁক সৃষ্টি করলো। আমি ক্লাসের টপ 10 স্টুডেন্টের মাঝে থাকলেও ওর সাথে পাঙ্গা নেওয়ার জন্য প্রচুর স্টাডি শুরু করলাম। তবুও কাজের কাজ হলো না। ওর রোল হলো 1 আর আমার 2। কিছুতেই ওকে ছাড়িয়ে যেতে পারছিলাম না। তখন আমার মাথায় শুধু ওকে ক্ষতি করার ভাবনা ঢুকে যায়। কিন্তু তার আগেই সে হয়ে উঠেছিল পাকা খেলোয়াড়, নিজেকে গড়ে তুলল অনন্য এক প্রহর রূপে। স্যার এবার কোথায় যাব? প্রকাশের কথায় ভাবনায় ছেদ ঘটল মাহিমের। পকেট থেকে আবারও সিগারেট বের করে আগুন ধরালো, অতঃপর শান্ত কণ্ঠে বলল, এখন বাড়ি ফিরে চলো প্রকাশ, ছেলেদের খবর দাও। এটাই যেন হয় প্রহরের শেষ কনসার্ট। ডেড বডি দেখতে চাই আমি, অ্যাট এনি কস্ট। মাহিমের কথা শুনে গলা শুকিয়ে গেল প্রকাশের। কাঁপা কাঁপা স্বরে বলল, ভেবে বলছেন তো স্যার? মাহিম ব্রু কুচকে শান্ত দৃষ্টিতে তাকালো। প্রকাশ সেই দৃষ্টিতে হিংসে, ক্ষোভ, কঠোরতা ছাড়া কিছুই দেখল না। কাজী অফিসের সামনে দাঁড়িয়ে আছে 5-6টা মাইক্রোজিপ। তার একটাতে দুঃখ আর ভরাক্রান্ত মন নিয়ে জুবুথুবু হয়ে বসে আছি আমি। আর আমার পাশে ড্রাইভিং সিটে বসে আছে প্রহর ভাই। ওনার দিকে তাকালেই মনে হচ্ছে ওনার মনে লাড্ডু ফুটছে। একটু আগে প্রেমের বিয়ে হলো আমার একমাত্র ভাই। আহা, কত আশা করেছিলাম যে ধুমধাম করে বিয়ে হবে, কত নাচ গান পার্টি হবে। তার হলো কই। হঠাৎ প্রহর ভাই শুনলো স্যার আপুর বাসায় নাকি বিয়ের চাপ দিচ্ছে। আর দেরি কেন, এখনই পালিয়ে বিয়ে হবে। সব দোষ এই প্রহর ভাইয়ের। আমি গোমরামুখ হয়ে বসে থাকতেই উনি আমার দিকে একবার শান্ত দৃষ্টিতে তাকালেন, অতঃপর বললেন, কি ম্যাডাম, ভাইয়ের বিয়েতে খুশি হলেন না যে, নাকি নিজেও বিয়ে করতে চান? অবশ্য আগে বললে হতো, ভালো একটা পাত্র ম্যানেজ করে দিতাম। ওনার অস্বচ্ছ মার্কা কথায় বেশ বিরক্ত হলাম। কঠোর কণ্ঠে জবাব দিলাম, আপনি 2 লাইন বেশি বোঝেন প্রহর ভাই। এত বোঝা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এতই যখন আমার নিজের কথা ভাবছেন, তো আপনি নিজেই একটা বিয়ে করে নেন। দেখা গেল বুড়ো হলে কেউ বিয়ে করছে না। উনি যেন আকাশ থেকে পড়লেন, বিস্ময় কণ্ঠে জবাব দিলেন, কি বললি তুই? আমি তোকে বিয়ে করব? অসম্ভব। দরকার হলে চিরকুমার থাকবো, তবু তোর মতো রাক্ষসীকে বিয়ে করব না। নেভার এভার। আশ্চর্য, আমাকে বিয়ে করতে বললাম কখন?
মাথার সাথে সাথে কানটাও গেছে নাকি? ওনার কাছ থেকে নিজের এমন প্রশংসা শুনে কান থেকে ধোঁয়া বের হলো যেন। কোনো মতে নিজের রাগটা দমিয়ে বললাম, আশ্চর্য, মাথা খারাপ নাকি আপনার? আমি বললাম কি আর আপনি বুঝলেন কি? আর ভুলেও আমাকে রাক্ষসী সম্বোধন করবেন না, ভালো হবে না বলে দিলাম। দেখ, আমি নিরপেক্ষ মানুষ। ভদ্র মেয়েকে ভদ্র বলি আর উগ্র মেয়েকে রাক্ষসী বলি, এটাই বলা স্বাভাবিক, তাই না? আমি আর নিজেকে দমিয়ে রাখতে পারলাম না। রাগটা আকাশ ছুতেই সামনে রাখা খালি পানির বোতলটা দিয়ে মারতে উদ্যত হলাম। কিন্তু আমার ভাগ্য এতই খারাপ যে ঠিক তখনই গ্লাসের বাইরে এসে হাজির হলেন মিল্লাত ভাই। সাদা পাঞ্জাবিতে একদম এক পারফেক্ট মানব। আমাকে দেখেই চমকে উঠে বললেন, আরে থামো থামো রোশনি, নিরীহ ছেলেটাকে এভাবে কেউ মারে? মিল্লাত ভাই সামনে পড়ার সাথে সাথেই আমার রাগের ভাটা পড়ল। পিছিয়ে এসে নিজের সিটে বসে পড়লাম। প্রহর ভাইয়ের দিকে তাকিয়ে দেখলাম উনি একটু বিস্ময় দৃষ্টিতে যেন তাকিয়ে আছেন। কখনো ভাবতে পারিনি আমি এই সাংঘাতিক কাজটা করতে পারি। আমি মিল্লাত ভাইয়ের দিকে তাকিয়ে কপট রাগের স্বরে বললাম, আপনার বন্ধুকে এখন নিরীহ বলছেন? অবশ্য বলারই কথা, সবাই স্বার্থপর এই দুনিয়ায়। আচ্ছা, আর ব্ল্যাকমেল করতে হবে না পিচ্ছু। এখন বলো কি করেছে আমার বন্ধু, যার দরুন আক্রমণ করতে বসেছ? কি করেনি সেটা বলেন। বারবার বলছে, কথাটুকু শেষ করতে পারলাম না, অমনেই চুপ করে রইলাম। এইসব কথা কেমনে বলি মিল্লাত ভাইকে? ঠিক তখনই প্রহর ভাই সুযোগ পেয়ে বললেন, বল বল, কি করেছি আমি? আমি জবাব না দিয়ে মাথা নিচু করে রইলাম। উনি যে সুযোগের সৎ ব্যবহার করেছেন তা ভালো করেই বুঝতে পারছি। মিল্লাত ভাই হেসে আমার হাতে চকলেট এগিয়ে দিয়ে বললেন, আর বলতে হবে না আমাকে, তোমরা আগের মতোই আছো, বড় হওয়ার নাম গন্ধ নাই। প্রহর ভাই কথার বিরোধিতা করে বললেন, কাকে ভয় দেখায় এই মেয়ে মিল্লাত? রকস্টার প্রহর খানকে? তুই জানিস আমি এখনই যদি কার থেকে নেমে পড়ি তাহলে মেয়েদের লাইন পড়ে যাবে, 10-12টা তো এমনিই প্রপোজ করবে। মিল্লাত ভাই জবাব না দিয়ে হেসে বললেন, আচ্ছা ওসব কথা বাদ দে, এখন তোকে ড্রাইভ করে বাকিটা পথ যেতে হবে। আমি প্রেমা সারাকে নিয়ে রওনা দিচ্ছি। তোর গাড়ির সামনে থাকবে 2টা গাট কাট, আর আমার গাড়ির পিছনে থাকবে 2টা গাট কাট। আচ্ছা, সাবধানে আয়, তবে ভুলেও যেন কেউ না জানে পালিয়ে বিয়ে হয়েছে, তাহলে মিডিয়া কিন্তু আমাকে ছাড়বে না। সব হয়ে গেছে, তুই নিশ্চিন্তে থাক, আমাদের গাড়িতে প্রেমের ফ্যান্ট ফাড়ানো আছে। আচ্ছা থাকো পিচ্ছু। শেষ কথাটা আমার দিকে তাকিয়ে বলে চলে গেলেন মিল্লাত ভাই। অতপর ওনার ইশারার সামনে থাকা গাড়ি দুটো চলতে শুরু করলো। প্রহর ভাইও কথা না বলে গাড়িটা স্টার্ট করে চালাতে শুরু করলেন। লুকিং গ্লাসে তাকিয়ে দেখলাম পেছনে আরও 3টে গাড়ি আসছে। এখন আমরা আছি ফেনী জেলার একেবারে কেন্দ্রে। চিটাগাং পৌঁছতে আর বেশি লেট হবে না বলেই মনে হয়। ঈদের মধ্যে সূর্যটা তার সমস্ত শক্তি হারিয়ে পশ্চিম আকাশে ঢলে পড়েছে। মানুষের যৌবন এসে যেমন শরীরের শক্তি ভরাট থাকে, কাউকে পরোয়া করে না, কিন্তু শেষ বয়সে এসে ঠিকই আর শক্তি হারিয়ে যায়, নিস্তেজ হয়ে যায়। অথচ সবাই তাকে সম্মান করে, শ্রদ্ধা করে। তার বিগত দিনের কর্ম অনুযায়ী মানুষের মাঝে আলোচনা সমালোচনা হয়। ঠিক তেমনি হেলে পড়া সূর্যকে মানুষের বৃদ্ধ সময় বলে মনে হচ্ছে। সারাটা দিন তার প্রখরতায় অতিষ্ঠ ছিলাম আমরা, অথচ এখন নেই তার কোনো শক্তি না তাপ। কিন্তু কাউকে জিজ্ঞেস করলেই বলবে আজ বড্ড গরম ছিল। চিটাগাঙে এসে সব থেকে সুন্দর একটি রিসোর্টে উঠেছি আমরা। পরশু প্রহর ভাইয়ের কনসার্ট, তাই আজ তাড়াহুড়ো করে আসতে হলো, যেন কালকের দিনটা বিশ্রাম নেওয়ার সুযোগ পান উনি। ওঠার কথা ছিল হোটেলে, কিন্তু মাঝখানে প্রেমের বিয়ে হওয়ার ফলে সব কিছু যেন এলোমেলো হয়ে গেল। কে জানতো প্রেমের বিয়ে হবে? গাড়িতে ওঠার আগেও এই বিষয়ে বিন্দুমাত্র আশঙ্কা করেননি কেউ। তারপর প্রেমের কাছ থেকে সারা আপুর বিষয়টা জানতে পেরে প্রহর ভাই হঠাৎ সিদ্ধান্ত নিলেন বিয়ে হবে। সেটা পথিমধ্যেই, জন্ম মৃত্যু বিয়ে সব এক আল্লাহর ইচ্ছেই হয়। তাই প্রথম প্রমাণ পেলাম। আমি আর বাধা দিতে পারলাম না। দিলেও কি উনি সেটা শুনতেন? নিশ্চয়ই আবার খেপাতে নামায়। এখন শুধু একটাই ভয়, সারার পরিবার না খারাপ কিছু করে ফেলে। বড় বিজনেসম্যানের মেয়ে বলে কথা, তবে প্রহর ভাই বিষয়টা হ্যান্ডেল করলে সমস্যা হবে না। সব গাড়িগুলো রিসোর্টের ভেতরে ঢুকানো হয়েছে এবং গার্ডসগুলোকে আলাদা একটা রিসোর্টের ব্যবস্থা করে দিয়েছেন প্রহর ভাই।
আমরা এখানে মনে হয় মোট 3 দিন থাকবো। আজকের রাতটা আর কাল একটু ঘোরাঘুরি করে পরশু প্রহর ভাইয়ের কনসার্ট দেখব। অতঃপর পরের দিন এখান থেকে চলে যাব। রুম নেওয়া হয়েছে মোট 5টা। আমি, প্রহর ভাই, মিল্লাত ভাই, প্রেমের বন্ধু ফারহান ভাই, এই 4 জনের জন্য আলাদা আলাদা 4টা। শুধু প্রেম আর সারার জন্য একটা বিশেষ রুম বুক করা হয়েছে। ওখানে ওরা 2 জন থাকবে। এখন সময় রাত 9টা 4। চারপাশে ঘন কালো অন্ধকার, তার মাঝে আবার ছোট বড় অসংখ্য রঙিন লাইটিং সজ্জিত। হালকা ঝিঝি পোকা ডাকছে। কতদিন পর যে এই গ্রামীণ পরিবেশের স্বাদ অন্বেষণ করলাম কে জানে। তবে প্রহর ভাইকে থ্যাঙ্কস জানাতেই হচ্ছে। এখানে বসে পরিবেশটা উপভোগ করতে বেশ ভালো লাগছে। ঠিক তখনই আমার পাশে গিটার নিয়ে বসে পড়লেন প্রহর ভাই। একে একে সবাই এলো, সারা, ফারহান, মিল্লাত ভাই, কিন্তু প্রেমকে দেখলাম না। সারা আমার সামনে বসতেই বললাম, প্রেম কই ভাবি? আমার কাছ থেকে ভাবি ডাকটা শুনেই বেশ লজ্জা পেল। জবাব দিতে উদ্যত হবে তার আগেই ফারহান বলল, ও একটু বাথরুমে গেছে, আজ বাসর রাত বলে কথা, আগে ভাগেই কি সব কাজ সেরে ফেলা জরুরি নয়? ফারহান ভাইয়ের কথায় সবাই অট্টহাসিতে ফেটে পড়ল। গম্ভীর মানব প্রহর ভাইও বাদ গেল না, কিন্তু সারা আপু লজ্জায় পারে মাটির ভেতর ঢুকে যায়। এই ফারহান ছাগলকে এসে ভালো করে চিনে। কিছুক্ষণ হালকা কথাবার্তা বলার পর ফারহান ভাই আবদার করল, আজ কতদিন পর আপনাকে দেখলাম ভাই, প্রেমের বিয়ে উপলক্ষে একটা গান শোনান আমাদের প্লিজ। মিল্লাত ভাইও তাল মিলিয়ে বলল, তুই অমাবস্যার চাঁদ বলে কথা, একটা গান শুনিয়ে দে। বলা তো যায় না কখন আবার নিউকে দলামের টানে ছুটে যাস সেখানে। মিল্লাত ভাইয়ের কথায় হেসে ফেলল সবাই, কিন্তু সেই ছোট্ট কথা আমার ছোট্ট মনে যেন তীরের মতো বিঁধল। নিজের এই পাগলামোতে নিজেই বিরক্ত হলাম। তুমি আর তো কারো নাও, শুধু আমার। যত দূরে সরে যাও রবে আমার। স্তব্ধ সময়টাকে ধরে রেখে স্মৃতির পাতায় শুধু তুমি আমার। কেন আজ এত একা আমি? আলো হয়ে দূরে তুমি, আলো আলো আমি কখনো খুঁজে পাবো না। চাঁদের আলো তুমি কখনো আমার হবে না। গানটা শেষ করার সাথে সাথেই সবাই হাততালি দিয়ে অনেক প্রশংসা করলো। সারা আপুর দিকে তাকিয়ে দেখলাম উনি ফোনের ক্যামেরা দিয়ে ভিডিও কমপ্লিট করলেন। অতঃপর বললেন, ভাইয়া এটা আমার ইউটিউব চ্যানেলে আপলোড দেব। স্যারের এমন সহজ মনোভাবে সবাই হেসে ফেলল। শিওর, ওয়াই নট। তবে ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করলে তার 50% আমাকে দিতে হবে কিন্তু। আবারও হেসে ফেলল সবাই। আমি নিশ্চয় বসে রইলাম, শুধু ওনার গানের অর্থ অনুধাবন করার চেষ্টা করলাম। তাহসান ভাইয়ের গানটা জোস, নাকি প্রহর ভাইয়ের কণ্ঠে শুনলাম বলেই এত ভালো লাগছে।